এবং সংবিধান আপনি বলছিলেন যে হরমুজ প্রণালীর কথাই, হরমুজ প্রণালী দিয়ে যদি তেল যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে। তবে সেই বড় প্রভাবের প্রসঙ্গে যাওয়ার আগে খুব সংক্ষেপে প্রথমে একবার জেনে নিতে চাইবো যে এই যে মধ্যপ্রাচ্য মানে বিপুল তেলের ভান্ডার, মধ্যপ্রাচ্যের সারা পৃথিবীর অর্থনীতির সুতো বোধহয় মধ্যপ্রাচ্যের হাতে আছে বলা হয়, আমেরিকাকে মাথায় রেখেও। আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছেন, ইকোনমিক্স এক্সপার্ট। কি মনে হয় অরিন্দমদা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কতটা প্রভাব, কতদিন ধরে এই প্রভাব চলবে বিশ্বে? না দেখো, এই প্রভাব তো পড়ছেই এবং প্রভাব পড়বে আগামী দিনও। যুদ্ধ হয়তো ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু এই ভারতবর্ষের অর্থনীতি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছে অতনু, তুমি হয়তো দেখবে যে আমরা এখন আমেরিকার সঙ্গে আবার নতুন করে বাণিজ্য করবার জায়গায় পৌঁছেছিলাম। আমরা আবার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিলাম। তাতে কী হয়েছিল, আমাদের যারা রপ্তানিকারক সংস্থাগুলো আছে তাদের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছিল। তারা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছিলেন আবার নতুন করে প্রোডাকশন করতে এবং রপ্তানি করতে। আজকে যুদ্ধের বাতাবরণে সেই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অর্থনীতিটা তুমি জানো সেটা জ্বালানি নির্ভর, এবং সেক্ষেত্রে ক্রুড অয়েলের প্রাইস সেটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়তেই থাকে তাহলে ভারতবর্ষের সরকার হয়তো কিছুদিনের জন্য সেই চাপটা নিতে পারবেন, কিন্তু তারপরে কিন্তু একটা সময় আসবে যখন তেলের দামটাকে বাড়াতে হবে, এবং তেলের দাম যদি ভারতবর্ষের বাজারে বেড়ে যায় তাহলে কিন্তু আবার জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার, অনির্বাণ, এখানে আমার একটা প্রশ্ন থাকবে। এই যে তেলের দাম যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে যে কন্ডিশন ছিল আমেরিকার যে রাশিয়ার থেকে নতুন করে আর তেল কিনবে না ভারত, যদিও ভারত সে নিয়ে, ভারত বা রাশিয়া তা নিয়ে কোনো মন্তব্যই করেনি, কিন্তু ভারত তো বাধ্য হবে রাশিয়া থেকে আবার তেল কিনতে, এবং সেখানে আমেরিকার কিছু করার থাকবে না, কারণ ওদিকে হরমুজ প্রণালী বন্ধ, তেল আসবে কোথা থেকে? দেখো, এই সবগুলোই কিন্তু আমাদের কল্পনা। আমরা এখনও জানি না বা সরকারিভাবে সেরকম কোনো স্বীকৃত তথ্য নেই যে আমরা রাশিয়ার থেকে তেল কেনাটা একদম বন্ধ করে দিয়েছি, 1 নম্বর। 2 নম্বর, যদি সেটাই হয় যে আমেরিকার অঙ্গুলি হেলনে আমরা রাশিয়ার তেল কেনাটা বন্ধ করে দিয়েছি, তাহলে হঠাৎ করে আবার আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো না। কিন্তু একটা কথা হচ্ছে, রাশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা আছে যেখান থেকে সারা বিশ্বে তেল যায়, এবং সেখান থেকে ভারতবর্ষ তেল কেনে এবং তেল কিনতে বাধ্য। আজকে যে যুদ্ধের পরিস্থিতি তাতে হরমুজ প্রণালী যেটা, সেখানটাতে একটা ডিসরাপশন হচ্ছে। তাতে কিন্তু আপনি যেখান থেকেই তেল কিনুন, আপনি যদি আগামী দিনে রাশিয়া থেকেও তেল কেনেন সেখানেও কিন্তু সেই তেলটা একটু বহুমূল্য হয়ে যাবে, কারণ একটা বাজার যদি আপনি বন্ধ করে দেন তাহলে অন্যান্য বাজারে সেই জিনিসটার দামই কিন্তু আবার বেড়ে যাবে। এটা অর্থনীতির নতুন নিয়ম নয়, এটা একদম ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি হতে থাকে। 2 নম্বর হচ্ছে, ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেটা আমি বলবো অবজেক্টিভ যেটা সরকারের কাছে, এবং সরকার যেটা চাইবে যে ভারতবর্ষ এক্ষুনি কোনো কড়া পদক্ষেপ দেবে না, কূটনৈতিক মহলে হয়তো আলোচনা চলবে, আমাদের বিদেশমন্ত্রী কথাবার্তা বলবেন, কিন্তু অর্থনীতির যে কয়েকটা দিক নির্ণয় করে ভারতবর্ষের অর্থনীতিকে, তার মধ্যে একটা হচ্ছে শেয়ার বাজার। সেই শেয়ার বাজারে আমরা জানতাম যে আজকে একটা পতন হবে, তার কারণ হচ্ছে বিদেশি লগ্নিকারী যারা আছেন তারা কোনো রকম রিস্ক নেন না। তারা যখনই দেখেছেন এরকম একটা ওয়ার্ল্ড ইকোনমিতে একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তারা তাদের শেয়ারটাকে বিক্রি করবেন, এবং এটা খুব স্বাভাবিক। আজকের দিনে পতন থাকবে। এখন যদি দেখেন নিফটি প্রায় 700 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে, সেন্সেক্স প্রায় 1500 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। তো এটা চলবে, এটা নিয়ে অত প্যানিক করার কিছু নেই। প্যানিক করার যেটা জায়গা সেটা হচ্ছে, যুদ্ধটা যদি চলতে থাকে তাহলে আরও কিছু দেশ কিন্তু এই যুদ্ধের মধ্যে সঙ্গী হয়ে যাবে, এবং তাতে কী হবে, ওয়ার্ল্ড ইকোনমিতে প্রত্যেকটা দেশের যে আমদানি রপ্তানি সেটা বিঘ্নিত হবে। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে, আমাদের রপ্তানিটা যদি আমরা না বাড়াতে পারি তাহলে বিদেশি মুদ্রার ভাণ্ডারটা সংকুচিত হবে, এবং আমরা যদি আগামী দিনে বেশি দাম দিয়ে তেল কিনতে বাধ্য হই তাহলে আবার সেই বিদেশি মুদ্রা ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে, এবং সেটাই কিন্তু আগামী দিনে আমাদের টাকার দামটাকে আরও নিচের দিকে নামিয়ে দেবে। সেটা যদি হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে আমরা যে জিডিপির কথা বলছি, আমরা যে গ্রোথের কথা বলছি, সেটা কিন্তু ডিসরাপ্টেড হবে। এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে, আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা আছে সেই বাণিজ্য চুক্তিটাও কিন্তু একটু দীর্ঘায়িত হবে। এবং দেখুন, ভারতবর্ষের অর্থনীতিতে আমরা দেখছিলাম যে ট্রাম্প 2.0 যখন ক্ষমতা এলো জানুয়ারি 2025 সালে,
তারপর থেকে কিন্তু তার কিছু কিছু সিদ্ধান্ত ভারতবর্ষের অর্থনীতিকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা যখন দেখলাম তার একটা শুভবুদ্ধির সূচনা হয়েছে এবং যেভাবে তিনি ভারতবর্ষের সঙ্গে আবার নতুন করে কম শুল্কে বাণিজ্য করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির একটা উত্থান আমরা এক্সপেক্ট করছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গাটা আমরা দেখছি, সেক্ষেত্রে কিন্তু সরকারের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ বলবো আমি। এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলবো, দেখুন গোল্ডের মার্কেটটা খুব এক্সপোনেনশিয়ালি বাড়ছে এবং যখনই যুদ্ধ হয় প্রত্যেকটা দেশ তারা আরও বেশি করে সোনা মজুত করবার চেষ্টা করে এবং সেক্ষেত্রে ভারতবর্ষ যেরকম সোনা কিনবে, চীন, রাশিয়া তারা সবাই সোনা কিনছেন এবং তার জন্য একদম রকেট প্রাইসিং হচ্ছে সোনার দামটা। কিন্তু ভারতবর্ষের যে আর্থসামাজিক প্রেক্ষিত, তাতে এই মুহূর্তে আমি বলবো যে সাধারণ মানুষকে প্যানিক হওয়ার জন্য, প্যানিক যাতে না করেন, কারণ ক্ষুদ্র স্বল্প যারা সঞ্চয় করেন, যারা বিনিয়োগ করেন, তারা শেয়ার মার্কেটে এখন অল্প দামে হয়তো ভালো ভালো শেয়ার কিনতে পারেন। এক্ষুনি প্যানিক হওয়ার কিছু নেই, ভারতবর্ষের সরকার নজর রাখছে। প্যানিক হওয়ার কিছু নেই, কিছুটা অনির্বাণ দা তাহলে কিছুটা ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, এই ফর্মুলা মেনেই বোধহয় এখন চলা উচিত। ধন্যবাদ। অনির্বাণ দত্ত ছিলেন আমার সঙ্গে, অর্থনীতি বিশেষজ্ঞ।